দর্শক স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে, সঙ্গে আছে আমি অঞ্জন রায়। প্রথমে পরিচিত হতে চাই আজকের অতিথি প্যানেলের সাথে। আমাদের সাথে আছেন মোহাম্মদ আরাফাত, তিনি রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তার বা পক্ষে তার অবস্থান আমরা জানি। আমাদের সাথে আছেন সাংবাদিক আবু সাইদ খান, আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আখতারুজ্জামান। কেমন চলছে রাজনীতি, কেমন দিন আসছে সামনে? ধন্যবাদ। একটা বিষয় নিয়ে একটু বিনয়ের সাথে দ্বিমত পোষণ করে আমার বক্তব্য শুরু করতে চাই জনাব মেজর আখতারের সাথে। একটা বিষয় আপনি একটু বলেছিলেন যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, এছাড়া বাকি সব কিছু কমতির দিকে। আপনার সাথে অন প্রিন্সিপাল একটা জিনিস আমি এগ্রি করি যে বান কি মুন সাহেবের যে ফোন করা বা বাইরের অন্যান্য যে অ্যাক্টার্সগুলি আছে তাদের আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে যে ইন্টারভিউ করে, এটার পক্ষে আমি নই। আমি মনে করি যে এটা এখনও আমাদের অযোগ্যতা যে আমরা নিজেরা এগুলো সলভ করতে পারছি না। সে জায়গায় আপনার সাথে আমি একমত। তবে অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমি যেটা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে আমি গর্ববোধ করি, আমি বিশ্বাস করি আমরা সবাই করি। কাজে বাংলাদেশের যেখানে যেখানে অর্জন আছে সেগুলো আমাদের তুলে ধরা উচিত। সেই জায়গা থেকে আমি বলি যে বাংলাদেশের সব ক্ষেত্রে কমতি এটা আমি মানতে রাজি নই। যেমন ধরেন বাংলাদেশের মাথাপিছু আয় বাড়তি, কমতি না, অনেক বেড়েছে। স্পেসিফিক তথ্য দিতে পারি সময় থাকলে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়তি বেড়েছে। বাংলাদেশের রফতানি আয় অনেক বেড়েছে, বাড়তির দিকে। বাংলাদেশের রেমিটেন্স ফ্লো অস্বাভাবিকভাবে বেড়েছে। বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ অনেক বাড়তির দিকে। 6 বছর আগে যেটা 4 বিলিয়ন সেটা এখন 16 বিলিয়নে গেছে, বাড়তির দিকে। বাংলাদেশের ফুড প্রোডাকশন ঘাটতি থেকে আমরা এখন উদ্বৃত্তের দিকে, এবং ফুড প্রোডাকশন বেড়েছে। আমরা ফুড সিকিউরিটিতে একটা নজির স্থাপন করেছি তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে, অনেককে অবাক করে দিয়েছে বিশ্বে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন 2009 সালে আমাদের বিদ্যুতের টোটাল ক্যাপাসিটি ছিল 4200 মেগাওয়াট, যেটা রিয়েল প্রোডাকশন 3200 থেকে 3500 মেগাওয়াট হতো। সেটা এখন ক্যাপাসিটি 9000-এর কাছাকাছি চলে গেছে। রিয়েল প্রোডাকশন 6500, 7000 চলে গেছে, ডাবলের বেশি হয়ে গেছে। মানে ফেনোমেনাল অ্যাচিভমেন্ট। শিক্ষার হার বাড়তি, শিক্ষার হার বেড়েছে। তারপর আপনি আসেন সোশ্যাল ইন্ডেক্সগুলি সব বাড়তি। আপনি দেখেন লাইফ এক্সপেক্টেন্সি বলেন, মর্টালিটি রেট বলেন, অমর্ত্য সেন সেদিনও এগুলো উল্লেখ করেছে, এবং আমি নিজেও একটা টেলিভিশন ইয়েতে দেখেছি উনি উল্লেখ করছেন ইন্ডিয়ার থেকে আমাদের অ্যাচিভমেন্ট সোশ্যাল ইন্ডেক্সগুলোতে অনেক বেশি। এবং কমতি দুটো জায়গায় আছে ইন্টারেস্টিংলি। একটা হচ্ছে দারিদ্র্যের হার কমেছে, 10% কমেছে। আগে দারিদ্র্যের সীমার নিচে যত লোক বাস করতো তার চেয়ে অনেকখানি কমে গেছে, এখন 10% কমে। এটা একটা পজিটিভ সাইড, দারিদ্র্যের হার কমাটা তো ভালো। আর একটা জিনিস কমেছে সেটা হচ্ছে আপনি যদি করাপশন ইন্ডেক্স দেখেন, ইভেন টিআইবির যে করাপশন ইন্ডেক্স সেটাও যদি দেখেন, আমি যদি নেই, সেখানেও কমেছে। আমরা শীর্ষে ছিলাম 1 নম্বরে, এখন আমাদের পজিশন 47তম। করাপশন চলে গেছে বাংলাদেশ থেকে, সেটা আমি বলছি না। তৃতীয় বিশ্বের এই দেশে 16 কোটি জনসংখ্যা, আমাদের সুশাসনের অনেক ক্ষেত্রে অভাব আছে, আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার অভাব আছে, যেগুলো আমাদের গ্র্যাজুয়ালি ফিক্স করতে হবে। কিন্তু এটাও কিন্তু করাপশন ইন্ডেক্স, আমি স্পেসিফিক তথ্য দিয়ে বলছি, যদি আপনি দেখেন এটাও আমরা কমেছে। কাজেই আমি মনে করি যেখানে আমাদের অ্যাচিভমেন্ট আছে সেগুলো আমরা দল নির্বিশেষে তুলে ধরতে পারি। একজন বাংলাদেশের 5 বছরের কথা বলেন, কিন্তু আমি যদি দেখি মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আরো কিছু জিনিস বেড়েছে। কোটিপতি বেড়েছে, ধনী দরিদ্রের ব্যবধানও বেড়েছে। এই জায়গাতে একটু বড় ভূমিকা রাখতে হবে। এখানে আমি আপনার সাথে এখানে আপনার দরিদ্র মানুষ বাড়েনি। জিনিসটা আমি যেটা আবার ক্লারিফাই করি, আজকে এর আগের দিনও একবার বলেছিলাম, সেটা হচ্ছে এই যে বৈষম্যটা বেড়েছে। কিন্তু বৈষম্যটা কিন্তু একটা আপেক্ষিক, রিলেটিভ। যেমন আপনার সাথে আমার আজকে পার্থক্য, আয়ের পার্থক্য হচ্ছে 5 টাকা। সেই পার্থক্যটা এখন ধরেন বেড়ে দাঁড়ালো 10 টাকায়। কিন্তু হয়েছে কি, আমার ইনকাম বেড়েছে অনেক বেশি, আপনার ইনকামও বেড়েছে কম বেড়েছে। আপনি কিন্তু দারিদ্র্যের সীমার নিচে ছিলেন, আপনিও কিন্তু উপরে উঠে আসছি, কিন্তু ব্যবধানটি থাকছে। তারপর কমেছে কিছুটা। আমি সেটাই বলছি যে যেহেতু দারিদ্র্যটা অ্যাবসলিউট টার্মে আপনার ডিফাইন করা হয় আয়ের দিক থেকে, রিয়েল ইনকামের দিক থেকে, কাজে দারিদ্র্যের হার কমে গেছে, বৈষম্যটা বাড়ছে, কারণ উপরের দিকে যারা ছিল তাদের আয় আরো অনেক বেশি বেড়েছে। তো আমি যেটা মনে করি প্রথম ইয়েটাকে, আজকে দেখেন মজার ব্যাপার, আগে আমাদের দেশে মহঙ্গা হতো, আমরা চিন্তা করতাম খাদ্য যোগান দেওয়ার বিষয়টা, খাদ্য ঘাটতি ছিল। আমরা খাদ্য নিয়ে যখন সমস্যায় পড়ে গেছি, এই তো বেশি দিন আগে না, 6-7 বছর আগে, তখন আমরা বিশ্বে ইম্পোর্ট করেও দেন দরবার করে খাদ্য চাল আনতে পারিনি, এরকম একটা সিচুয়েশনে পড়েছিলাম। আজকে আমাদের খাদ্য তো আছেই, খাদ্যের যোগান তো আছেই। আমরা আজকে চিন্তা করছি কোথায় জানেন? আমরা চিন্তা করছি পুষ্টি নিয়ে। আগে আমাদের পুষ্টি নিয়ে চিন্তা করার সুযোগ ছিল না, কোন রকমের খাবারটা পায় কিনা মানুষ, এটা নিয়ে চিন্তা করেছে। আজকে আমরা খাদ্যের যোগান নিশ্চিত করে এখন চিন্তা করছি মানুষ যথেষ্ট পুষ্টি পাচ্ছে না, পুষ্টি যথেষ্ট দেওয়ার জন্য কি করা যায়। আমরা এক ধাপ এগিয়েছি, আমি সেই জায়গা থেকে বলছি। সবকিছু হয়ে গেছে সেটা বলছি না, এটা সম্ভব না। একটা জিনিস একটু বলতে চাই যে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট এটি আমি বলতে চাই না, এটা আমি দাবিও করছি না, অবশ্যই নয়। এখানে অনেক কিছু আমাদের আকাঙ্ক্ষার জায়গা আছে যেগুলো
পূর্ণ হয়নি, সেগুলো আমাদের করতে হবে, সেই বিষয় নিয়ে আমার আছে। কিন্তু আমি যেটি বলতে চাই যে অনেক সময় আমরা ঢালাওভাবে যখন মনে করি বা বলি যে বাংলাদেশে কিছুই হয়নি, উনি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিছু উদাহরণ তুলে ধরে বলেছি যে এগুলো মানে প্রমাণিত কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স যেখানে আমরা এগিয়েছি, এটুকু আমাদের মানতে হবে। একই সাথে রাজনীতিবিদের মানে রাজনীতির জায়গা থেকে সাইদ ভাই যে কথাগুলি বললেন, সেখানেও আমি মনে করি যে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে সুনির্দিষ্ট কিছু আলোচনা আসতে পারে। এখানে আমরা কিছুটা এগিয়েছি, কিছুটা এগোনোর পথে বাধা তৈরি হয়েছে, কিছুটা পিছিয়েছে, পিছিয়েছে, এরকম একটি ব্যাপার ঘটেছে। যেমন ধরেন জবাবদিহিতার প্রশ্নের মজার ব্যাপার হচ্ছে রাজনীতিতে আজকে যে একটা ইন্টারেস্টিং ফেনোমেনা দেখেন গণমাধ্যমের এই বিকাশের জন্য, যে আজকে কিন্তু প্রত্যেকটা দিন রাজনীতিবিদদের এক ধরনের জবাবদিহিতার মধ্যে থাকতে হচ্ছে, কথা কিন্তু বলতে হচ্ছে, এবং তাদের বিরক্তিও প্রকাশ করছেন কখনো ক্যামেরা পেছনে দৌড়চ্ছে না, এক্স্যাক্টলি। এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, তারপরে এগুলো নিয়ে আবার খণ্ডাচ্ছেন, এগুলো নিয়ে এই যে একটা জবাবদিহিতার একটা কালচার তৈরি হচ্ছে। আমি মনে করি এটা যে অনেক কিছু অর্জন হয়ে গেছে সেটা না, বাট এটাকে আরেকটু পরিশীলিতকরণের মধ্য দিয়ে আমার মনে হয় জবাবদিহিতার একটা জায়গা তৈরি হলে গণতন্ত্রকে এটা স্ট্রেনথেন করতে কন্ট্রিবিউট করবে অনেকখানি। তবে দুঃখজনক যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা আমাদের নির্বাচন পদ্ধতি নিয়ে আসলে একটি সুনির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারিনি। আমার মনে হয় এটা পৌঁছতে না পারার অনেকগুলো কারণ আছে। বলুন। সাইদ ভাই একটি কথা বললেন যে দেশ সঠিক পথে যায়নি, এটার কারণ হিসেবে আমি যে ব্যর্থতার দায় উনি নিজের ঘাড়ে তুলে নিয়েছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে। তো সেখানে আমার বক্তব্য হচ্ছে যে এই যে কেন যায়নি এবং কোথায় ব্যর্থ হয়েছেন সাইদ ভাইরা, আমার মতামত হচ্ছে ওনারা ব্যর্থ হয়েছেন সেই জায়গায় ওনারা সঠিক কারণটি নিরূপণ করতে ব্যর্থ হয়েছেন, কেন সঠিক পথে যাননি। আপনি তো সলিউশন বা সমাধান তখনই দিবেন যখন আপনি কারণটি বের করতে পারবেন। আপনি ধরেন অনেক অভিযোগ করতে পারবেন, কমপ্লেন করতে পারবেন, অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, তার রুট কজ যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, আপনি তো সলিউশন অফারই করতে পারবেন না, করার দূরের কথা। আমার বক্তব্য হচ্ছে যে এইসব জায়গাগুলোতে আমরা সঠিক কারণ নিরূপণ করতে ব্যর্থ হচ্ছে, এবং কারণ হিসেবে আমি মনে করি বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হলো, তার যে আকাঙ্ক্ষার জায়গা ছিল সেগুলো একটা পর্যায়ে পরে এসে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হল। এবং এখানে আমি আবার বিনয়ের সাথে বলবো, আমি জানি আপনার এখানে দ্বিমত থাকতে পারে, আমি মনে করি যে সামরিক শাসনের যে ইন্টারভেনশন সেটা কিন্তু একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে। কারণ সামরিক শাসন ইন্টারভেনশন হলে সমস্যা কি হয় জানেন, ধরেন এখানে আক্তার ভাই হয়তো বাকশালের কথা বলবেন, যেটাই অ্যাজ ইউজুয়াল এগুলো নিয়ে আসেন, কিন্তু বাকশাল ভালো কি খারাপ এটা নিয়ে একটা আলাদা ডিবেট এবং আলোচনা হতে পারে, কিন্তু সেগুলোও কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং দলের মাধ্যমে এক ধরনের পরীক্ষামূলক একটা ব্যবস্থার আওতায় করার একটা প্রচেষ্টা। ভালো খারাপ এই জাজমেন্টাল ইয়েতে আমি যাচ্ছি না, বা রাজনীতিবিদদের নিজেদেরই একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করার একটা বিষয় ছিল। কিন্তু যখনই রাজনীতিতে আপনার এক্সটার্নাল ফোর্সে ইন্টারভেনশন হবে, যেমন আক্তার ভাই আজকে একজন রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন, ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড আর্মি, কিন্তু উনি পরবর্তীতে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতিবিদ হয়ে আত্মপ্রকাশ করছেন, তাই তো? কিন্তু যখন সরাসরিভাবে ধরেন আপনি চলে আসেন রাজনীতিতে, তখন এই ডিউ প্রসেসটা যখন থাকে না, তখন কিন্তু রাজনীতিটাই নষ্ট হয়ে যায়। কারণ দেখেন ডিউ প্রসেস বলতে কি বোঝাচ্ছে, আপনি একজন যদি ছাত্র হন, আপনি ডিউ প্রসেসে পরীক্ষায় পাশ করার নিয়ম হচ্ছে আপনি পড়াশোনা করবেন, পরীক্ষা দিবেন, পাশ করবেন। আনডিউ প্রসেসে পাশ করবেন হচ্ছে নকল করে পাশ করবেন। রাজনীতিতে ডিউ প্রসেস হচ্ছে আগে আপনি আপনার স্বপ্নের কথা, আপনার আকাঙ্ক্ষার কথা, আপনার ভিশনের কথা মানুষকে বলবেন, মানুষের কাছে যাবেন, তাকে কনভিন্স করবেন, তার বিশ্বাস অর্জন করবেন, তারপরে তার বিশ্বাস ভোটের মাধ্যমে আপনি নেবেন, তারপরে আপনি ক্ষমতায় যাবেন। কিন্তু যখনই আপনি আগে ক্ষমতায় যান, যে তারপরে দল গঠন করেন এবং তারপরে ইলেকশন করেন, তখন কিন্তু ওই যে আনডিউ প্রসেসটা চলে আসে রাজনীতিতে, এবং ওই ক্ষমতায় যে দল গঠন করতে যে যেটা হয় কি, রাজনীতিটা নষ্ট হয়ে যায় বিভিন্নভাবে। তখন রাজনীতিতে আপনার টাকা ঢুকে পড়ে, রাজনীতিতে অনেক ধরনের দলবাজি ঢুকে পড়ে, বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েটেড হয়। সেটা দীর্ঘ লম্বা সময় ধরে এই সামরিক শাসন বাংলাদেশে থাকার ফলে এক ধরনের রাজনৈতিক ওভারঅল পরিবেশটাই নষ্ট হয়েছে। এবং তারপরে যেটা হয়েছে, যেটা আমি বহুবার বলেছি বিভিন্ন শোতে, যে এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি যদি খুব অবজেক্টিভলি দেখেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তার জন্ম, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, কিন্তু আওয়ামী লীগ তার প্রতিপক্ষ হিসেবে তার মতন আরেকটি দল কিন্তু পায়নি। এক তো হচ্ছে সামরিক শাসন আসলো, দীর্ঘদিন থাকলো, এবং যার ফলশ্রুতিতে রাজনীতিটা আমি যেটি বললাম যে নষ্ট হলো। তারপরে দেখা গেল সেই সামরিক শাসন থেকে, শাসনের গর্ভে জন্ম নেওয়া দলগুলি পলিটিক্যাল প্রসেসের মধ্যে চলে আসলো, এবং আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে সেই দলগুলোকে পেল। এবং পেল কি, এই ধরনের সামরিক শাসন আসলো বলেই জামাতে ইসলামের মতন স্বাধীনতা বিরোধী একটি দল, মৌলবাদী একটি দল, বা ধরেন রিয়াকশনারি একটি দল আবার রাজনীতি করার সুযোগ পেল, এবং আওয়ামী লীগ কিন্তু প্রতিপক্ষ হিসেবে আবার এদেরকেই মোকাবেলা করতে হয়েছে। তো যার কারণে কিন্তু পুরো রাজনীতিটা যখন একটা ডিউ প্রসেসের মধ্যে থাকে না, তখন
সবকিছুতেই আপনার এই সমস্যাগুলো তৈরি হয়, যে কারণে আমরা পিছিয়েছি। সাইদ ভাইয়ের সাথে একটা জায়গায় আমি একমত পোষণ করবো যে স্বাধীনতার 42 বছরে আমাদের আরো অনেক দূরে থাকার কথা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে জায়গায় আমরা যেতে পারিনি, না পারার কারণগুলি যেখানে আমি বলছি যে সাইদ ভাইরা নিরূপণ করতে ব্যর্থ হচ্ছে, সেই কারণগুলো এগুলো। ধন্যবাদ। কারণ আমরা একটা ডিউ প্রসেসের মধ্যে ছিলাম। কি যা কথা বলেছি এখন পর্যন্ত এবং এখনো বলবো, সেটা হচ্ছে যে সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে কিন্তু কিছু বলা হয়নি, আমি কিন্তু বলিনি। আমি বলছি সামরিক শাসক। দেখেন, প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে কিছু ব্ল্যাকশিপ থাকে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। আমি শিক্ষক, আমার শিক্ষক সমাজের মধ্যে ব্ল্যাকশিপ আছে না? সাইদ ভাই সাংবাদিক, সাংবাদিকদের মধ্যে কি সবাই ধোয়া তুলসী পাতা, খারাপ লোক আছে না? আপনার লিগাল ইয়ের মধ্যে যারা আছে, ধরুন লয়ার্স যারা আছে, ডাক্তার, সব জায়গায় তো আছে। তো সামরিক বাহিনী এক জিনিস এবং সামরিক তাদের মধ্যে কিছু ব্ল্যাকশিপ আর এক জিনিস। আমি সেই জায়গা থেকে বলেছি। রাজনীতিবিদদের মধ্যে আপনি যাদের কথা বললেন, খন্দকার মোস্তাক, তাহেরউদ্দিন ঠাকুর, তাদের চরিত্র তো উন্মোচিত, বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ জানে। তারা যে বিশ্বাসঘাতক, যারা মির্জাফর, এটা তো জানাই আছে, এটা তো আমরা জানি। কিন্তু তাদের কে আপনি যদি এটাকে এত মানে সিম্পলিফাই করে ফেলেন যে জাস্ট দলের মধ্যে অন্তর্কলহের জের ধরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, আমি এটা বস্তুনিষ্ঠ আলোচনা বলে মনে করি না। আমি মনে করি এর মধ্যে আরো অনেক বিষয়বস্তু আছে। এখানে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এখানে এই ষড়যন্ত্র ফলশ্রুতিতে ইভেন্চুয়ালি এসে আপনাকে এটা মাথায় নিতে হবে, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, হত্যার মাধ্যমে খন্দকার মোস্তাক অর্ডিন্যান্স জারি করে ইন্ডেমনিটি অধ্যাদেশ করলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা যাবে না। এটা কি সংবিধানে রাটিফিকেশনের মাধ্যমে ঢুকালো কে? জেনারেল জিয়া রহমান, রুদ্ধ করলেন পথ। তো আমার প্রশ্ন হচ্ছে, তারপরে যারা বঙ্গবন্ধুদের ঘাতক, তাদেরকে বিভিন্ন জায়গায় দেশের বাইরে পাঠিয়ে দিয়ে তাদেরকে যে সূর্য সন্তান এসব আখ্যা দিয়ে, এগুলো কারা করলো পরবর্তী? আচ্ছা, এটা করেছে ওই গভর্নমেন্ট যখন চলে যায়, মুস্তাক গভর্নমেন্ট। আচ্ছা, আমি তাদেরকে বিদেশে পাঠিয়ে দেয়, রেকর্ড না, অফ কোর্স নট। জিয়া রহমানের সময় তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুবিধা ভোগী এবং হয়েছেন এবং বিভিন্ন পদ পদবি নিয়েছিলেন। তাদের জন্য সেফ হেভেন ছিল বাংলাদেশ। তারা সেখানে ফ্রিডম পার্টি করেছে। তারা এখন এই না জিয়া রহমানের সময় এগুলো, এই সত্য কথাগুলো আমাদের বলতে হবে। ফ্রিডম পার্টি তো ওই সময় হয় নাই। আমি বলেছি যে একটা লম্বা সময় ধরে তারা, ইট হ্যাজ বিন আ সেফ হেভেন ফর দেম, এই খুনিদের জন্য এই বাংলাদেশে। এখন যেটা হয়েছে কি, দেখেন, মানে সত্য কথাগুলি আমি বলছি এবং এটাই বলতে চাই, শুনতে চাই, শোনাতে চাই। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে আদর্শকে হত্যা করা হলো, মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত যে 72-এর সংবিধান, যেটি যেমন ধরেন আপনি বাকশালের কথা তো বারে বার বলা হয়। আমার কথা হচ্ছে যে এটা যদি ভুলও হয়ে থাকে, যদি এটা নিয়ে একটা বস্তুনিষ্ঠ আলোচনা হতে পারে, তৎকালীন বাস্তবতায় ওই পরিপ্রেক্ষিতে এটা প্রয়োজন ছিল কি ছিল না, কেন হয়েছে, কিন্তু এটা তো রাজনীতিবিদরাই করেছিলেন, রাজনীতিবিদদের হাত দিয়ে হয়েছিল। ভুল হলেও রাজনীতিবিদরা করুক, একটা প্রসেসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে করুক, সেটাকে শুদ্ধ করে নেবেন রাজনীতিবিদরাই। কিন্তু আমি বলছি সামরিক ইন্টারভেনশনটাই অ্যাকসেপ্টেবল না। আপনি একজন সামরিক ব্যক্তি হয়েও আপনি কিন্তু ওইখান থেকে লাভ দিয়ে রাজনীতিতে আসেনি। আপনি কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন। আমি শুধু সামরিক বাহিনীর কাউকে মেম্বার বা কোনো একজন সদস্যের কথা বলছি না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেও একজন হুট করে লাভ দিয়ে রাজনীতিতে চলে আসলো, হলো না তো? এটা তো রাজনীতির সুষ্ঠু পরিবেশকে নষ্ট করে দেয়। তো আমি সেই জায়গায় যে বলছি যে দেশের রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। তারা ভুল করবে, শুদ্ধ করবে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা একটা পরিশুদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। কিন্তু যখন ইন্টারভেনশনটা হয় বাইরে থেকে, এই ইন্টারভেনশন হওয়ার পরে ডিউ প্রসেসের বাইরে কাজগুলি হয়। ডিউ প্রসেসের বাইরে কাজগুলি কি? আগে ক্ষমতা দখল, তারপরে দল গঠন। আমি আলোচনাকে একটু সিম্পলিস্টিকলি আনতে চাইনি, আমি একটা মৌলিক জায়গায় আলোচনা করছিলাম। এই আজকের আওয়ামী লীগ বিএনপির রাজনীতির মধ্যে আমি কথাই বলছিলাম না। আমি বলছিলাম যে বাংলাদেশের আজকের রাজনীতির যে দুরবস্থা, এটার পেছনে দায়ী কোথায়, নষ্টের গোড়াটা কোন জায়গায় এসে, সেই কথা বলতে যে আজকে তো আমার এই স্কোপ অফ ডিসকাশনে এটা থাকবেই না এই মুহূর্তে রাজনীতিবিদরা কি ভুল চুরি করছেন। আমার ডিসকাশনের স্কোপটা ছিল হচ্ছে গোড়ার কোন জায়গাতে ভুল হয়েছে। সেই জায়গায় আমি সুস্পষ্টভাবে বলেছি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন ইন্টারভেনশন হয়েছে, সামরিক ইন্টারভেনশন, এবং আমি খুব সুস্পষ্টভাবে বলেছি আনডিউ প্রসেস যখন ঢুকেছে, এই যে নকল করে পরীক্ষায় পাশ করার মতন, আগে ক্ষমতা দখল করে দল গঠন করা এবং তারপরে স্টেট ফান্ড অ্যান্ড মেশিনারিজ ইউজ করে দল তৈরি করে তারপর আপনার জোরপূর্বক ইলেকশনে জিতে ক্ষমতায় থাকা, সেই জিনিসগুলি আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে নষ্ট করেছে। সাইদ ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি। আমরা যখন বলবো যে রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয় তখন সামরিক শাসকরা চলে আসে, এটা বলে আমি তাদেরকে লেজিটিমাইজ করছি বা বৈধতা দেওয়ার চেষ্টা করছি, এটা আমি তীব্রভাবে এটা প্রতিবাদ করি। আমি মনে করি রাজনীতিবিদরা ব্যর্থ হতে পারে। রাজনীতিবিদদের যে সব সাকসেস এবং ব্যর্থতা আপনি মাপার কোনো স্কেল আছে? কতটুকু পর্যন্ত ব্যর্থ হলে সামরিক শাসন জায়েজ, আপনি কিভাবে এই কথা বলবেন? আপনাকে সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে, কোনোভাবেই আমরা
রাজনীতির মধ্যে অন্য কোনো ইন্টারভেনশন চায় না, কোনো সুশীল সমাজে ইন্টারভেনশন চায় না, কোনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারভেনশন চায় না, কোনোভাবে চায় না। এবং আমি আপনি সাধারণ নাগরিক হিসেবে এই কথা শক্তভাবে বলতে হবে। আমি আপনি যখন বলে দিব যে তাদের ব্যর্থতার জন্য এটা হয়েছে, এবং যখন বড় বড় করে ব্যর্থতাগুলি তুলে ধরবো, তখন আপনি পথ সুগম করছেন এবং যে এই ছুতায় সেই এক্সকিউজ দিয়ে ক্ষমতা দখল করা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। সেখানে এসে আমি বলবো যে রাজনীতিবিদরা ব্যর্থ হোক আর যাই হোক, তার ব্যর্থতার ম্যাগনিটিউড যাই হোক, আমাদের গণতন্ত্রের জায়গা আঁকড়ায় ধরে রাখতে হবে, রাজনীতিটা রাজনীতিবিদদের মধ্যে রাখতে হবে, এই কমিটমেন্ট আমাদের থাকতে হবে।